সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো। আমি ঢাকা কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি পল্লবী দে, প্রভাষক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। ক্লাসটি নেওয়া হচ্ছে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের নন মেজর ক্লাস হিসেবে। আমরা রেগুলার ক্লাসটির আজকে হচ্ছে আমাদের পঞ্চম ক্লাস। আমরা যে টপিকটি পড়ছি, যে সাবজেক্টটি পড়ছি সেটি হচ্ছে প্রিন্সিপাল অফ মাইক্রো ইকোনমিক্স, এবং এই কোর্সটির আমরা দ্বিতীয় অধ্যায়ে আছি। অধ্যায়টি হচ্ছে ডিমান্ড অ্যান্ড কনজিউমার বিহেভিয়ার। এই চ্যাপ্টারটির আমরা বেশ কিছু টপিক নিয়ে এর আগে আলোচনা করেছি। যেমন আমরা পড়েছি ইউটিলিটি কী বা উপযোগ কী, উপযোগ কত ধরনের হতে পারে, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ, গড় উপযোগ এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কী। তাছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ টপিক পড়েছিলাম, সেটি হচ্ছে দ্য ভ্যালু অফ প্যারাডক্স। আজকের যে টপিকটি আমরা পড়ব সেটি খুব সহজ একটি টপিক। তোমরা যেহেতু ম্যাথের স্টুডেন্ট, তোমাদের জন্য আরও ভীষণভাবে সহজ। আজকের টপিকটির নাম ডিমান্ড। আমি বোর্ডে লিখেছি ডিমান্ড। ডিমান্ড হচ্ছে ইকোনমিক্সের একদম বেসিক একটি বিষয়। ইকোনমিক্সে যারা পড়াশোনা করছো ডিমান্ড তারা তো বোঝোই। ইকোনমিক্স ছাড়া যারা ইকোনমিক্স জানোই না ইকোনমিক্স কী, বা অনেকেই যেমন পড়াশোনা করেনি কিন্তু যেমন কৃষক, শ্রমিক, মজুর, এরা সবাই কিন্তু ডিমান্ডটাকে খুব ভালোভাবে বোঝে বা চাহিদাটাকে খুব ভালোভাবে বোঝে। এখন আমরা যেহেতু এটি একটি পাঠের বিষয়, তো আমরা পাঠ থেকে জেনে নিব ডিমান্ডটা কী। প্রিয় ছাত্ররা, ক্লাসে যাওয়ার আগে তোমাদেরকে কিছু কথা বলি। তোমরা কি ক্লাসগুলো রেগুলার ফলো করছো? তোমাদের ক্লাসগুলো কিন্তু এই ধারাবাহিকতায় আমাদের যখন আবার ফিজিক্যাল ক্লাস শুরু হবে, এই ধারাবাহিকতা থেকেই কিন্তু আমরা পরবর্তী অংশটুকু পড়াতে চেষ্টা করব। এগুলোই তোমাদের কিন্তু মূল ক্লাস। শুধু তোমরা না, সব বয়সের শিশুরাই, সেই প্রথম শ্রেণী থেকেই সব বয়সের শিশুরাই এভাবেই কিন্তু এই করোনাকালীন সিচুয়েশানে এভাবেই অনলাইনে ক্লাস করছে। তো এই ক্লাসগুলোকে গুরুত্ব দিয়ে তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলোকে ফলো করবা। তো আমরা চলে যাই আমাদের পাঠে। আজকের পাঠ ডিমান্ড, বা ডিমান্ডের বাংলা তোমরা জানো, ডিমান্ডের বাংলা কি? চাহিদা। আমরা প্রত্যেকটা বিষয় অর্থনীতিতে একটু ভিন্নভাবে ব্যাখ্যা করি। সাধারণত ডিমান্ড বলতে কোনো কিছু পাওয়ার ইচ্ছাকে বলে। কোনো কিছু পেতে চাইলে কোনো কিছু পাওয়ার ইচ্ছাকেই বা কোনো কিছু ক্রয় করার ইচ্ছাকেই ডিমান্ড বলে। কিন্তু সাধারণত যেটা বলে অর্থনীতিতে, আমরা সেটা একটু ভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি বা আরেকটু এটাকে অ্যানালাইজ করার চেষ্টা করি প্রতিটি বিষয়কে। তো ডিমান্ডকে অর্থনীতিতে কিভাবে বলা হয়? ডিমান্ড হচ্ছে অর্থনীতিতে শুধুমাত্র কোনো কিছু পাওয়ার ইচ্ছেকেই ডিমান্ড বলা হচ্ছে না। সেই পাওয়ার ইচ্ছার সাথে সাথে সেই দ্রব্যটি বা সেই জিনিসটি ক্রয় করার জন্য সে ক্রয় ক্ষমতা তোমাকে থাকতে হবে। এবং ক্রয় ক্ষমতা থাকলে শুধু হবে না, জিনিসটি পাওয়ার ইচ্ছা, ক্রয় ক্ষমতা প্লাস অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। তো এই তিনটি মিলিয়ে যখন একজন ভোক্তা কোনো একটা দ্রব্য ক্রয় করতে যাবে, তখন তাকে বলা হবে অর্থনীতিতে ডিমান্ড। তাহলে আমি অর্থনীতিতে ডিমান্ড বলতে কোন তিনটি জিনিসকে গুরুত্ব দিয়েছি? কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা ডিজায়ার, কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা ডিজায়ার, সেই জিনিসটি ক্রয় করার ইচ্ছা, ক্রয় ক্ষমতা, পারচেজিং পাওয়ার, সেই জিনিসটি ক্রয় করার জন্য ক্ষমতা থাকতে হবে। এটাকে আমরা সহজ ভাষায় কি বলছি? সামর্থ্য। দ্রব্যটি ক্রয় করার জন্য তোমাকে তোমার সামর্থ্য থাকতে হবে, এবং সেই সামর্থ্য থাকলে শুধু হবে না, সেই দ্রব্যটি ক্রয় করার জন্য অর্থ ব্যয় করার ইচ্ছে থাকতে হবে। অর্থ ব্যয় করার ইচ্ছাকে আমরা এখানে কি বলছি?
অর্থ ব্যয় করার ইচ্ছা, অর্থাৎ তোমার কস্টিং অ্যাবিলিটিও থাকতে হবে, কস্টিং ডিজায়ারও থাকতে হবে, ঠিক আছে। কেনার বা ক্রয় করার ইচ্ছা বা অর্থ, এখানে আমি একটু লিখে দিই, অর্থ ব্যয় করার ইচ্ছা। তাহলে এখানে এইগুলোকেই আমি আর একটু সাজিয়ে বলি ডিমান্ড কাকে বলে। তিনটে জিনিসই তোমরা মাথায় রাখবা, একটি হচ্ছে দ্রব্য ক্রয় করার ইচ্ছা, আরেকটি হচ্ছে সামর্থ্য বা অ্যাবিলিটি, আরেকটি হচ্ছে অর্থ ব্যয় করার ইচ্ছা, হ্যাঁ, খরচ করার ইচ্ছা। তাহলে এই তিনটি মিলিয়ে যখন অর্থনীতিতে আমি ডিমান্ডকে সংজ্ঞায়িত করছি, তাহলে সে সংজ্ঞাটি কিভাবে আসবে? ডিমান্ড কারা করে? মূলত ডিমান্ড করে কনজিউমার বা ভোক্তারা, যে কোনো ভোক্তা বা যে কোনো কনজিউমার। সেটা কিন্তু বিক্রেতাও একজন কনজিউমার, কোনো দ্রব্য যে বিক্রি করছে সেও একজন কনজিউমার বা সেও একজন ভোক্তা। ভোক্তার পক্ষ থেকে আসবে ডিমান্ডটি। এখন ডিমান্ডকে আমরা সংজ্ঞায়িতভাবে কিভাবে লিখব? একটি নির্দিষ্ট সময়ে এবং একটি নির্দিষ্ট দামে, দুটি বিষয়, একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একজন ভোক্তা যখন কোনো দ্রব্য ক্রয় করতে চায়, কোনো দ্রব্য ক্রয় করার ইচ্ছা, তার সামর্থ্য বা ক্রয় ক্ষমতা প্লাস অর্থ ব্যয় করার ইচ্ছা সেই ভোক্তার থাকে, তখন তাকে অর্থনীতিতে ডিমান্ড বা চাহিদা বলে। তাহলে একটি নির্দিষ্ট সময়, যে কোনো একটি নির্দিষ্ট সময় হতে হবে এবং অবশ্যই একটি নির্দিষ্ট দাম থাকতে হবে। সেই দামে যখন একজন ভোক্তার দ্রব্য ক্রয় করার ইচ্ছা, সেই দ্রব্য কেনার সামর্থ্য এবং সেই দ্রব্য কেনার জন্য অর্থ ব্যয় করার ইচ্ছে থাকবে, তিনটি যখন একসাথে হবে তখন সেটাকে অর্থনীতিতে বলা হবে ডিমান্ড বা চাহিদা। খুব সোজা একটি বিষয়, তাই না? এখন কয়েকটি উদাহরণ দিই। একজন ভিক্ষুক বা তোমার যার সামর্থ্য নেই, সে যখন কোনো দ্রব্য ক্রয় করতে যাবে, তখন অর্থনীতিতে অবশ্যই সেটি ডিমান্ড হবে না, কারণ তার কি নেই? সামর্থ্য নেই। কোনো একজন কৃপণ ব্যক্তি, সে যখন কোনো একটি দ্রব্য ক্রয় করতে যাবে, যখন দ্রব্যটির দাম শুনবে, সে যদি অর্থ ব্যয় করতে ইচ্ছা পোষণ না করে, তখন সেটা ডিমান্ড হবে না, কারণ তার ক্ষেত্রে ক্রয় করার ইচ্ছাও আছে, সামর্থ্য আছে, কিন্তু অর্থ ব্যয় করার ইচ্ছে নেই। তাহলে ভিক্ষুকের বিষয়টি সামর্থ্য নেই বলে ডিমান্ড হবে না, কৃপণের বিষয়টি অর্থ ব্যয় করার ইচ্ছে নেই বলে ডিমান্ড হবে না। যখন যে কোনো ভোক্তার তিনোটাই থাকবে, তখন তাকে বলা হবে অর্থনীতিতে ডিমান্ড। তাহলে আমরা আশা করি ডিমান্ডটা বুঝতে পেরেছি। এখন ডিমান্ডকে অর্থনীতিতে একটি অপেক্ষক, ডিমান্ড ব্যাখ্যা করার জন্য একটি অপেক্ষক দ্বারা প্রকাশ করা হয়। অপেক্ষকটি কি? কিউডি বা কোয়ান্টিটি অফ ডিমান্ড ইকুয়াল টু ফাংশন অফ পিএক্স আই টি পি ওয়াই, আরও অনেক বিষয় থাকতে পারে। আচ্ছা, আরও একটু দিই, এইচ। এখন এখানে কিউডি কি? কিউডি হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড বা চাহিদার পরিমাণ। এফ কি? এফ হচ্ছে নির্ভরশীলতার চিহ্ন বা ফাংশন। তোমরা ম্যাথের স্টুডেন্ট, তোমরা জানো ফাংশন হচ্ছে নির্ভরশীলতার চিহ্ন। আই কি? আমরা সাধারণত ইনকামকে আই
আই দ্বারা সূচিত করি। কোথাও কোথাও এটি কি দেখবা আইকে ওয়াই দিয়ে সূচিত করেছে। টি কি? একজন ভোক্তার টেস্ট বা রুচি, এটি হচ্ছে আই, টেস্ট বা রুচি। এইচ কি? একজন ভোক্তার হ্যাবিট বা অভ্যাস। পি ওয়াই কি? এই পি এক্স কি, পি ওয়াই কি? পি এক্স তো আমি লিখিনি। পি এক্স কি, পি ওয়াই কি? পি এক্স হচ্ছে যে দ্রব্যটি ক্রয় করতে যাবে, অর্থাৎ যে দ্রব্যটি ভোক্তা ক্রয় করতে যাবে, পি এক্স, যে দ্রব্যটি ক্রয় করবে তার দাম, ক্রয় করবে তার দাম বা প্রাইস। পি ওয়াই কি? যে দ্রব্যটি ক্রয় করবে তার সাথে সম্পর্কিত অন্যান্য দ্রব্যের দাম, সম্পর্কিত দ্রব্যের সাথে সম্পর্কযুক্ত অন্য দ্রব্যের দাম, অন্য দ্রব্যের দাম, অন্য দ্রব্যের দাম। একজন স্টুডেন্ট কলম কিনতে গেল, কলমের দাম দেখা গেল তার কাছে যে টাকা আছে সে টাকা দিয়ে সে কলম কিনতে পারছে না। তার সাথে সম্পর্কিত কলম কিনতে না পারলে সে কলমের চাহিদা কী দিয়ে পূরণ করতে পারে? পেন্সিল দিয়ে। যদি পেন্সিলের দাম আরও কম হয় সে পেন্সিল ক্রয় করবে। এই কলমের সাথে সম্পর্কিত দ্রব্যই হচ্ছে পেন্সিল। এরকম বোঝানো হয়েছে। পি এক্স যদি কলম হয়, পি ওয়াই হবে পেন্সিল। তাহলে কিউডি কোয়ান্টিটি অফ ডিমান্ড, অর্থাৎ চাহিদার পরিমাণ, এফ হচ্ছে ফাংশন বা নির্ভরশীলতার চিহ্ন, এখানে আই হচ্ছে ইনকাম আর টেস্ট রুচি, এইচ হ্যাবিট, পি এক্স হচ্ছে যে দ্রব্যটি ভোক্তা ক্রয় করবে, পি ওয়াই হচ্ছে যে উদাহরণ দিলাম যে ওই দ্রব্যটির সাথে সম্পর্কিত অন্য দ্রব্য। তাহলে এখানে কি বোঝানো হচ্ছে? এটি হচ্ছে চাহিদা অপেক্ষক, চাহিদা অপেক্ষক বা ফাংশন অফ ডিমান্ড। এটিকে আমরা কি বলছি? ফাংশন অফ ডিমান্ড। এটির নাম চাহিদা অপেক্ষক। অর্থাৎ চাহিদাটা কোন কোন বিষয়গুলোর উপরে নির্ভর করছে। একজন ব্যক্তির চাহিদা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে, এই বিষয়গুলোকে এখানে তুলে ধরা হয়েছে। তো এটি হচ্ছে চাহিদা অপেক্ষক। কিন্তু চাহিদা অপেক্ষককে আমরা একটু অন্যভাবে লিখব, যেটা আমরা অর্থনীতিতে দেখো চাহিদা অপেক্ষককে আর একটু অন্যভাবে লেখা যায়। যেমন কিউ ডি সমান এ মাইনাস বিপি। এটি কি? এটিও একটি চাহিদা অপেক্ষক। আমরা যখন গাণিতিক বিষয় ব্যাখ্যা করতে যাব তখন এই অপেক্ষকটি আমাদের কাজে লাগবে। তাহলে কিউডি হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড, তোমরা জানো, আর পি হচ্ছে, কিউডি হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড, কোয়ান্টিটি অফ ডিমান্ড, আর পি হচ্ছে প্রাইস, পি হচ্ছে প্রাইস, এ হচ্ছে শূন্য দামে, অর্থাৎ যখন দাম শূন্য হবে তখন দ্রব্যটি কেনার পরিমাণ, দ্রব্যটি কি পরিমাণ কিনবে, শূন্য দামে দ্রব্যটি কেনার পরিমাণ। আর বি হচ্ছে দামের পরিবর্তনে চাহিদার কতটুকু পরিবর্তন হচ্ছে তার পরিমাণ। দামের পরিবর্তনে চাহিদার কতটুকু পরিবর্তন হয় তার পরিমাণ, চাহিদার কতটুকু পরিবর্তন হয়। তোমরা এটাকে সহজ ভাষায় লিখতে পারো যে ঢাল। এটিকে মাইনাস বি দিয়ে এখানে কি বোঝানো হচ্ছে? স্লোপ বা ঢাল। বি হচ্ছে ঢাল। এই চাহিদা অপেক্ষকে এই যে ধ্রুব সংখ্যাগুলো এ এবং বি, এগুলো অবশ্যই শূন্যের চাইতে বড় ধরে নেওয়া হয়, এগুলোর মান অবশ্যই হবে শূন্যের থেকে বড়। তাহলে কিউডি সমান কোয়ান্টিটি অফ ডিমান্ড, পি হচ্ছে প্রাইস লেভেল, এ হচ্ছে দাম যখন শূন্য হবে, পি এর মান যখন শূন্য হবে তখন দ্রব্যটি কি পরিমাণ ক্রয় করা হবে। এটাকে আমরা আরেকটু বলতে পারি, এটাকে আমরা বলতে পারি ছেদ সংখ্যা, ছেদক। বা একটি রেখা, তোমরা জানো, তোমরা ম্যাথের স্টুডেন্ট, একটি রেখা কোন অক্ষ থেকে ওঠে এটিকেই বলা হয় ছেদক।
আর রেখাটির আকৃতি কেমন হবে সেটি ডিপেন্ড করে এর ঢালের উপরে। এটি হচ্ছে বি এর মান হচ্ছে রেখাটির ঢাল। এখান থেকে আমরা অবশ্যই চাহিদা রেখা পাবো। আমরা একটু দেখাই, তাহলে তোমরা কি বুঝতে পেরেছো? এই চাহিদা অপেক্ষককে আমরা যখন ভার্চুয়ালি যখন যখন আমরা এটিকে তুলে ধরবো, চাহিদা কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে সেটি সূত্রের সাহায্যে আমরা এভাবে দেখাবো। কিন্তু যখন আমরা গণিত করতে যাব, চাহিদা বিষয়ক নানা রকমের গাণিতিক টার্ম যখন ব্যাখ্যা করব, তখন আমরা ব্যবহার করব এই অপেক্ষকটিকে। এখানে এই অপেক্ষককে এ এবং বিকে ধরা হয় ধ্রুব সংখ্যা। অর্থাৎ দেখো, আমি একটা চাহিদা অপেক্ষক লিখে দেখাচ্ছি। তাহলে আমরা বলেছি এখানে চাহিদা অপেক্ষককে আমরা যদি কিছু মানের মাধ্যমে সূচিত করি, যেমন এখানে কিউডি চাহিদা অপেক্ষক সমান যদি লিখি 10 - 5p, অর্থাৎ দেখো এই 10 হচ্ছে ধ্রুব সংখ্যা, 5 হচ্ছে ধ্রুব সংখ্যা। 10 এর মান, 5 বি এর মান, অর্থাৎ এই রেখার ছেদক 10, এই রেখার ঢাল -5। হ্যাঁ, এখন পি এর বিভিন্ন মানে তুমি চাহিদার বিভিন্ন মান বের করতে পারবা। পি এর মান 1 হলে চাহিদার মান কত হবে, পি এর মান 2 হলে চাহিদা কত হবে, এরকম আমরা অবশ্যই বের করতে পারবো। আমি জাস্ট চাহিদা অপেক্ষককে এই সূত্রের সাহায্যে কিভাবে চাহিদা অপেক্ষককে বিভিন্নভাবে আমরা ডিরাইভ করতে পারি সেটি দেখিয়েছি। যেমন এখানে আমরা লিখতে পারি 20 - 3p কিউডি 30 - 5p। এইভাবে চাহিদা অপেক্ষকটাকে সূচিত করা হয়। অবশ্যই প্রিয় ছাত্ররা মাথায় রাখবা, চাহিদা অপেক্ষকের ঢাল বা চাহিদা রেখার ঢাল মাইনাস, এই চিহ্নটি অবশ্যই মাইনাস হবে। এখন আমরা চলে যাব এই চাহিদা অপেক্ষককে। এটা আমরা কি পড়লাম? এটা আমরা পড়লাম এই যে কিউডি সমান এ মাইনাস বিপি। যদি বলা হয় এই চাহিদা অপেক্ষকের অর্থনৈতিক ব্যাখ্যা দাও, আমি এতক্ষণ যা বলেছি সেটি হচ্ছে চাহিদা অপেক্ষকের অর্থনৈতিক ব্যাখ্যা। অর্থাৎ কিউডি দিয়ে কি বোঝানো হচ্ছে, পি দিয়ে কি বোঝানো হচ্ছে, এ দিয়ে কি বোঝানো হচ্ছে, বি দিয়ে কি বোঝানো হচ্ছে, এগুলো হচ্ছে চাহিদা অপেক্ষকের অর্থনৈতিক ব্যাখ্যা। প্রতিটি রাশির এক একটি আলাদা নাম বা আলাদা পরিচয় আছে। এই পরিচয়গুলো অর্থনীতির সাহায্যে তুলে ধরাকে আমি মোটামুটি এতক্ষণ যা বলেছি সেটাই এই চাহিদা অপেক্ষকের অর্থনৈতিক ব্যাখ্যা। অর্থাৎ কিউডি চাহিদার পরিমাণ, পি প্রাইস বা দামের স্তর, এ হচ্ছে শূন্য দামে একজন ভোক্তা দ্রব্যটি কতটুকু পরিমাণে ক্রয় করবে সেটির পরিমাণ। আর মাইনাস বি কি? মাইনাস বি হচ্ছে বিভিন্ন দামে চাহিদার যে বিভিন্ন পরিমাণ পাওয়া যাচ্ছে তার পরিবর্তনের পরিমাণ। প্রিয় ছাত্ররা, আশা করি এই চাহিদা অপেক্ষকের অর্থনৈতিক ব্যাখ্যা বুঝতে পেরেছ এবং পূর্ববর্তী চাহিদা অপেক্ষকটি তোমরা বুঝতে পেরেছ। এখান থেকে আমরা চলে যাব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে, সেটি হচ্ছে চাহিদা বিধি। আমরা কি পড়ব এখন? চাহিদা বিধি। এটিকে ইংরেজিতে কি বলা হয়? ল অফ ডিমান্ড। আচ্ছা, চাহিদা বিধি কি? আমি একটু আগে বলেছি এই যে চাহিদা অপেক্ষক, এই চাহিদা অপেক্ষক দ্বারা কি বোঝায়? চাহিদা কোন কোন বিষয়গুলোর উপরে ডিপেন্ড করছে, চাহিদা কোন কোন বিষয়গুলোর উপর ডিপেন্ড করছে সেটি বোঝায়। এখন চাহিদা বিধি কি? চাহিদা বিধি হচ্ছে অন্যান্য অবস্থা, এই যে এখানে দেখানো হচ্ছে এতগুলো রাশি, এগুলো হচ্ছে বিভিন্ন অবস্থা। এই যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে
এই শব্দটা তোমরা মাথায় রাখবা। এই যে অন্যান্য অবস্থা মানে কি, একজন ভোক্তা যখন বাজারে যায় তখন তার সাথে আসলে অনেক বিষয় যায় বাজারে। কি কি বিষয় যায়? ভোক্তার পকেটের অবস্থা, তার কি পরিমাণ আয় সেটি, একজন ভোক্তার রুচি, আর একজন ভোক্তার অভ্যাস, এবং বাজারে ওই দ্রব্যের সাথে ওই বাজারে যে দ্রব্য কিনতে যাচ্ছে তার দাম, এবং ওই দ্রব্যের সাথে সম্পর্কিত আরও অন্যান্য অনেক দ্রব্যের দাম কি অবস্থায় আছে, এগুলো সব সে মাথায় নিয়েই কিন্তু বাজারে যায়। এখন এই অন্যান্য সব অবস্থাগুলো যদি স্থির থাকে বা অপরিবর্তিত থাকে, তখন শুধুমাত্র যে প্রোডাক্টটি ক্রয় করতে যাচ্ছে সেই প্রোডাক্টটির দামের সাথে ওই ব্যক্তির চাহিদার যে সম্পর্কটা, সেই সম্পর্ককে চাহিদা বিধি বলে। তাহলে এগুলো সব যদি স্থির থাকে, বাকি থাকে কি, কোয়ান্টিটি অফ ডিমান্ড ইকুয়াল টু ফাংশন অফ পিএক্স, কোয়ান্টিটি অফ ডিমান্ড ইকুয়াল টু ফাংশন অফ পিএক্স, অর্থাৎ যে দ্রব্যটি ক্রয় করতে যাচ্ছে। তাহলে এখানে কি থাকে? অন্যান্য অবস্থা সব অপরিবর্তিত থাকে। অন্যান্য কি অবস্থা বললাম আবার একটু বলি। ভোক্তার আয়, ভোক্তার রুচি, ভোক্তার অভ্যাস সম্পর্কিত অন্যান্য দ্রব্যের দাম সব স্থির থেকে, কোনো কিছুই পরিবর্তন ধরে নেওয়া হবে না, সব স্থির আছে। স্থির থেকে যখন ভোক্তা কোনো দ্রব্য ক্রয় করতে যাচ্ছে, ধরে নিলাম আমি একটি শাড়ি ক্রয় করতে যাচ্ছি, হ্যাঁ, সেই শাড়ির দামের সাথে আমার যে ক্রয় করার পরিমাণ, সেটিকে যে সম্পর্ক, সেটিকেই বলা হবে চাহিদা বিধি। তাহলে দেখো তখন সম্পর্কটি কি দাঁড়ায়? আমরা জানি বাজারে কোনো দ্রব্যের দাম বেড়ে গেলে ভোক্তার চাহিদার পরিমাণ কি হয়? কমে যায়। কোনো দ্রব্যের দাম কমে গেলে ভোক্তার চাহিদার পরিমাণ বেড়ে যায়। এই যে অ্যারো চিহ্ন দিয়ে তোমাদেরকে বোঝানো হচ্ছে, এটি একটি অবস্থা, এটি 1 নম্বর অবস্থা, এটি 2 নম্বর অবস্থা, এটি একটি অবস্থা। ভোক্তার যে পণ্য ক্রয় করতে যাচ্ছে সে দ্রব্যের দাম বেড়ে গেলে চাহিদা কমে যায়। আমি একজোড়া জুতো কিনতে গেলাম, আমার পকেটে আছে 1000 টাকা, বাজারে গিয়ে দেখি সেই জুতার দাম, যে জুতাটা পছন্দ হয়েছে সেই জুতার দাম হচ্ছে 2500 টাকা। তাহলে আমি কি সেই জুতাটা ক্রয় করতে পারবো? সেই জুতার চাহিদা আমার হবে না, কারণ আমার সেই পরিমাণ সামর্থ্য নেই। আবার সেই দ্রব্যের দাম, যে দ্রব্যটি আমি ক্রয় করতে গেলাম সেই দ্রব্যটি যদি 600 টাকা হয়, অবশ্যই আমার চাহিদা হবে সে দ্রব্যটি ক্রয় করার, কারণ আমার পকেটে আছে 1000 টাকা। এইভাবেই হচ্ছে সম্পর্কিত দ্রব্যের সাথে সম্পর্কটা বোঝায়, দামের সাথে চাহিদার। এখন এখানে কি স্থির আছে? স্থির ধরে নিলাম এই যে আয়, রুচি, অভ্যাস, অন্যান্য দ্রব্যের দাম। এখন এগুলো যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে কি আমার এই বিধিটা ঠিক থাকবে? অবশ্যই না। আমার পকেটে যদি 5000 টাকা থাকে বা আমার আয় যদি মানে কাঙ্ক্ষিত লেভেলে থাকে, তাহলে আমি যে দ্রব্যটি ক্রয় করতে যাব তার দাম যতই হোক, আমার রুচিতে যে দ্রব্যটি আছে সেই দ্রব্যটি আমি ক্রয় করব, কারণ আমার আর্থিক অবস্থা ভালো, আমার আয় ভালো। অর্থাৎ আয়, রুচি, অভ্যাস এগুলো সবই পরিবর্তন হয়ে গেলে চাহিদা বিধি কাজ করবে না। সেজন্য চাহিদা বিধি ব্যাখ্যা করার জন্য বা চাহিদা বিধির সংজ্ঞা লেখার জন্য তোমাদের এই লাইনটি পরীক্ষার খাতায় অবশ্যই লিখতে হবে। এই লাইনটি পরীক্ষার খাতায় না লিখলে তোমাদের এই বিধি লেখাটা সম্পূর্ণ হবে না বলেই তোমরা মার্কিংয়েও মোটামুটি পিছিয়ে থাকবা, 0 পাবা। অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে শব্দটি উল্লেখ করতে হবে। আর আমি বারবার বলছি অন্যান্য অবস্থা মানে কি, ঠিক আছে? এই হচ্ছে চাহিদা বিধি। তাহলে আবার একটু বলে আমি চাহিদা বিধিটা শেষ করি। চাহিদা বিধি কি? চাহিদা বিধি হচ্ছে ভোক্তার অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে যে দ্রব্যের সাথে দামের যে বিপরীতমুখী সম্পর্ক, দ্রব্যের দামের সাথে দ্রব্য কেনার যে বিপরীতমুখী সম্পর্ক,
সেই সম্পর্ককেই চাহিদা বিধি বলা হয়। প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা চাহিদা বিধি কি বুঝতে পেরেছ। এখন আমি চলে যাব চাহিদা সূচিতে। চাহিদা সূচি, আমরা তাহলে চাহিদা বিধিটা মুছে ফেলি। এবার আমরা চলে যাব সূচি বা তালিকা। চাহিদা সূচি কি? চাহিদা সূচি কি? অবশ্যই একটা ট্যাবল থাকতে হবে চাহিদা সূচিতে, তাই না? ট্যাবলের একদিকে থাকবে দাম আর একদিকে থাকবে কোয়ান্টিটি অফ ডিমান্ড। এখন এটা কিসের উপর ডিপেন্ড করবে? এটা কোত্থেকে পাবা তোমরা? এই যে একটু আগে আমি চাহিদা অপেক্ষক পড়িয়েছে, যেটা গণিতের জন্য কাজে লাগবে, সেটিকেই তোমরা ব্যবহার করবা। যেমন a মাইনাস বিপি একটা অপেক্ষক আমি পড়িয়েছি, তো এখান থেকে যদি 10 মাইনাস 5p দাও তাহলে চাহিদার পরিমাণ কেমন হয় দেখো। দাম যখন, একটি দ্রব্যের দাম যখন 1 টাকা, তখন চাহিদার পরিমাণ কত? 5 টাকা। এই যে 10 মাইনাস 5p, 10 মাইনাস 5 ইন্টু 1, 10 মাইনাস 5 ইকুয়াল টু 5। আবার দাম যখন 2 টাকা, দাম বেড়ে গেল, তখন চাহিদার পরিমাণ কত? 10 মাইনাস 5 ইন্টু 2, তাহলে 10 মাইনাস 10 ইকুয়াল টু 0। 2 টাকা দামে চাহিদার পরিমাণ হয় 0 একক। এখানে ছিল 5 একক, এখানে হয় 0 একক। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি এখানে? আমরা দেখতে পাচ্ছি দাম যখন বেড়ে যাচ্ছে, কোনো ক্রেতাই দ্রব্যটি ক্রয় করছে না। হ্যাঁ, আর দাম যখন কম ছিল তখন 5 একক দ্রব্যটির ক্রয় করেছিল। ঠিক একইভাবে যদি আমরা অন্য চাহিদা অপেক্ষক ব্যবহার করি, যেমন কিউডি ইকুয়াল টু 30 মাইনাস 5p, তখন কি দাঁড়াবে? দাম যখন 1 টাকা, তখন দ্রব্যটি 25 একক ক্রয় করা হয়। দাম যখন 2 টাকা, তখন দ্রব্যটি 20 একক ক্রয় করা হয়। দাম যখন পুনরায় বেড়ে যাচ্ছে 3 টাকা, তখন দ্রব্যটি 15 একক। দাম যখন আরও বেড়ে 4 টাকা হয়, তখন দ্রব্যটি 20 একক ক্রয় করা হয়। এইভাবে দাম যখন আরও বাড়তে থাকবে, তখন দ্রব্যটির দেখো কি অবস্থা হয়, 5 একক। এটা হবে 10। হ্যাঁ, 4 5 20, এটা হবে 10। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দাম কি হচ্ছে? বাড়ছে, আর চাহিদার পরিমাণ কি হচ্ছে? ক্রমান্বয়ে কমে যাচ্ছে। এই যে দাম এবং চাহিদার বিপরীতমুখী সম্পর্ক আমরা কিসের মাধ্যমে দেখতে পাচ্ছি? একটি তথ্য বা ট্যাবল বা সূচির মাধ্যমে। এটিকেই বলা হয় চাহিদা সূচি। আর এই চাহিদা সূচি আমরা কোত্থেকে পাবো? চাহিদা অপেক্ষক থেকে পাবো। এই চাহিদা সূচিকেই যখন আমরা একটি চিত্রের মাধ্যমে তুলে ধরবো, দেখো একটি চিত্রের মাধ্যমে তুলে ধরছি, তখন তাকে বলা হচ্ছে চাহিদা রেখা। একদিকে আমরা দেখো পি, চাহিদার পরিমাণ, আর এদিকে দাম, এদিকে চাহিদার পরিমাণ দিচ্ছি। দাম 1 2, এই যে ট্যাবলের 5 পর্যন্ত আছে, 3 4 5, 5 4 3 2 1। এখানে কত? 5 একক, 10 একক, 15 একক, 20 একক, 25 একক। 5 10 15 20 25। এই ট্যাবলটিকে আমি সূচিতে দিচ্ছি। যখন 1 একক তখন ছিল 25, 2 একক তখন ছিল 20, 3 একক তখন ছিল 15, 4 একক তখন ছিল 10, 5 একক তখন 5 টাকাতে 5 একক। দেখো, তাহলে এটিকে বিন্দুগুলো যোগ করলে আমরা কি পাচ্ছি? ডিমান্ড কার্ভ, ডি প্রাইম। তাহলে এখানে আমরা একটু লিখে ফেলি,
এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ডি ডি প্রাইম একটি চাহিদা রেখা। ডি ডি প্রাইম একটি চাহিদা রেখা। প্রিয় ছাত্ররা, আমরা দেখতে পাচ্ছি খুব সহজে একটি চাহিদা অপেক্ষক থেকে চাহিদার সূচি এবং একটি চাহিদা রেখা কত সহজে আঁকা যায়। এখন আমরা এই এই প্রশ্নটি তোমাদের কিভাবে আসতে পারে, তোমাদেরকে বলে দিতে পারে যে কিউডি সমান 30-5p একটি চাহিদা অপেক্ষক, এখান থেকে একটি চাহিদা রেখা অঙ্কন করো। আবার বলা হতে পারে যে একটি চাহিদা অপেক্ষক থেকে চাহিদা রেখা, চাহিদা সূচি তৈরি করে চাহিদা রেখা অঙ্কন করো। তাহলে এইভাবে তোমরা চাহিদা রেখা অঙ্কন করে দেখাবে। আচ্ছা, আমরা আজকের ক্লাসে কি কি পড়লাম, আজকের ক্লাসে কি কি আলোচনা হলো। আজকের ক্লাসে আলোচনা হলো চাহিদা কি, অর্থনীতিতে চাহিদা বলতে কি বোঝায়, চাহিদা অপেক্ষক কি, চাহিদা অপেক্ষকের বিভিন্নভাবে চাহিদা অপেক্ষককে আমরা সূচিত করি। একটি হচ্ছে চাহিদা কোন কোন বিষয়গুলোর উপর ডিপেন্ড করে ইলাবোরেটিভভাবে, আরেকটি খুব সংক্ষিপ্ত আকারে শুধু গণিতের টার্ম ব্যবহার করার জন্য কিউডি সমান A-BP, এটি একটি চাহিদা অপেক্ষক। চাহিদা বিধি কি বা ল অফ ডিমান্ড কি, চাহিদা বিধির কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমগুলো কি কি? ব্যতিক্রমগুলো হচ্ছে আয়ের পরিবর্তন হয়ে গেলে চাহিদার সূচির পরিবর্তন হয় বা চাহিদা বিধির পরিবর্তন হয়, বিকল্প দ্রব্যের দাম বেড়ে গেলে চাহিদা বিধির পরিবর্তন হয়, আবার ভোক্তার রুচি, ভোক্তার অভ্যাসের পরিবর্তন হলে চাহিদা বিধির পরিবর্তন হয়, দাম প্রভাবের পরিবর্তন ঘটলে চাহিদা বিধির পরিবর্তন হয়। আমরা আগামী ক্লাসে এই বিষয়গুলো একটু আরও ইলাবোরেটভাবে আলোচনা করব। আর সর্বশেষ আমরা দেখলাম চাহিদা সূচি কি, একটি চাহিদা অপেক্ষক থেকে কিভাবে চাহিদা সূচি বের করে চাহিদা রেখা অঙ্কন করা যায়। প্রিয় ছাত্ররা, আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যে যেখানে বুঝতে পারোনি সেটা একটু কমেন্ট বক্সে লিখলে আমি সহজে তোমাদের আনসার দিতে পারবো, বা তোমাদের সাথে ইন্টারাক্ট হওয়ার সুযোগ শুধু ওই কমেন্ট বক্সে আছে। এরপরেও যদি কারো কোনো অসুবিধা থাকে, আমি আমার ইমেল অ্যাড্রেস দিচ্ছি, তোমরা ইমেইলে যদি ক্লাস করো, তোমরা ক্লাস আসলে আশা করি তোমরা ক্লাস করো, ফিডব্যাক আসলে ওভাবে পাই না বলে হতাশ হই আমরা ফিডব্যাক পাই না। কিন্তু তো যদি তোমরা না বুঝে থাকো, তোমাদের যদি প্রয়োজন হয় মেইল করার, তাহলে তোমরা এই অ্যাড্রেসে মেইল করবা। আগামী ক্লাস পর্যন্ত সবাই তোমরা ভালো থাকবে। যথারীতি আগামী ক্লাসও এই চ্যাপ্টারের উপরই হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।